আমি ক্যাপ্টেন, আমি যা খুশি করতে পারবো। ব্যাট আমার, বল আমার। আমি আগে বোলিং করব, আমি আগে ব্যাটিং করব, না হলে খেলা বন্ধ। আমি ব্যাট বল নিয়ে চলে যাব। পাড়ার ক্রিকেটে এই রকমের দৃশ্য আমরা তো প্রায়শই দেখে আসছি, এবং এটা আমাদের সাথেও হয়েছে, আপনার সাথেও নিশ্চয়ই হয়েছে। সেই আচরণটা আপনি কি ন্যাশনাল টিমে পর্যন্ত দেখাতে পারেন? আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, তিনি কি আসলে সেলফিশ নাকি? সেই আলোচনায় আসবো। এর আগে বাংলাদেশ এই যে চমৎকার পারফরমেন্সটা করলো পাকিস্তানের বিপক্ষের ওডিআই সিরিজের প্রথম ম্যাচ, দাপটের সাথে যে জয়টা নিল, কিভাবে, কন্ডিশনের বিবেচনায় কি এই পারফরমেন্স, কিংবা ওপেনিংয়ে সৌম্য সরকারি বা কেন নেই, সেই আলোচনাটা আমরা একটু আগে করে আসি। পাকিস্তান যে এই ম্যাচে 114 রানে অল আউট হবে, সেটা কি কেউ কল্পনা করতে পেরেছেন এর আগে, যে পাকিস্তান বাংলাদেশের সাথে এই ম্যাচটাতে 114 রানে অল আউট হয়ে যাবে? হয়তোবা আমরা ম্যাচটা জিততে পারবো, জিতে ফেলবো পাকিস্তানের বিপক্ষে, পাকিস্তানকে হোয়াইট ওয়াশও করতে পারবো। কিন্তু এরকমের ধরাশয়ী পাকিস্তান হবে, যে পাড়ার ক্রিকেট দলের মতো পাকিস্তানের অবস্থাটা এই বাংলাদেশে হবে মিরপুরে, সেটা কি কেউ কল্পনা করতে পেরেছেন? কিন্তু পাকিস্তান সেটাই হয়েছে। পাকিস্তান মানেই তো আনপ্রেডিক্টেবল। পাকিস্তান সেই শব্দটার আরও একবার প্রমাণ করলেন। তবে পাকিস্তানের প্রথম উইকেটটা যেই 41 রানে পতন হয়, সাহিবজাদা ফারহান তিনি 27 রান করে আউট হন, তখন আসলে কেউ কল্পনাও করতে পারেনি। ম্যাচটা চলাকালীনও তখনও কেউ কল্পনা করতে পারেনি। কিন্তু নাহিদ রানা অতি দানবীয় পারফরমেন্স, এটা কি আপনি কি আনএক্সপেক্টেড বলতে পারেন, নাকি নাহিদ রানা আসলেই জায়গা মতো প্ল্যানিং করেই এই কাজটা করেছেন? নাহিদ রানার ফাইফার কি চমৎকার বাউন্সগুলো তিনি করেছেন এই ম্যাচে। তার বাউন্সে আসলে পাকিস্তানি ব্যাটাররা এখানে যে দাঁড়াতে পারবেন, দাঁড়াতে সক্ষম হবেন, সেটাই যেন ভুলে গেলেন। এবং টানা 5 উইকেট, পুরো টপ অর্ডারের 5টি উইকেট, 5টাই নাহিদ রানার নামের পাশে, এবং তিনি তার ব্যক্তিগত 5 ওভারেই উইকেট নিয়েছেন। তবে সৌম্য সরকার 5 মাস আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে যে 176 রানের পার্টনারশিপটা করেছিলেন সাইফ হাসানের সঙ্গে, এরপরেও এই ম্যাচে তাকে সুযোগটা কিন্তু দেওয়া হয়নি। তবে তার জায়গায় তানজিদ হাসান তামিমকে সুযোগটা দেওয়া হয়, কিন্তু তানজিদ হাসান তামিম আসলে তার সেই টি-20 সুলভ ব্যাটিংটাই কিন্তু করেছেন। 42 বলে 67 রানের যে ইনিংস, কি চমৎকার ছক্কাগুলো, যারা দেখেছেন গ্যালারিতে আছড়ে পড়েছে। এই তানজিদ হাসান তামিম আসলেই বাংলাদেশকে লম্বা সময় সার্ভিস দিবে, সেটা আসলে আমরা কল্পনা কেন, বাস্তবেও দেখছি, দেখবো আরও ইনশাল্লাহ। তবে পাকিস্তান টিমটা কল্পনাই করতে পারেনি। মোহাম্মদ আমিরের একটা টুইটে কিন্তু সেই জিনিসটা আরও বেশি স্পষ্ট হয়, যে তারা প্ল্যানিং উল্টে দিয়েছে। তারা ভেবেছিল এই জায়গায় মিরপুর সবসময় বাংলাদেশে মানেই তো স্পিন নির্ভর, বল টার্ন করবে, আপনার গতি আসবে না, বল স্লো হয়ে যাবে পেস বলগুলো। সেই জায়গায় বাংলাদেশ ডিফারেন্ট গেম প্ল্যানিং করেছে, পুরোটাই পেসি উইকেট করে দিয়েছে পাকিস্তানের বিপক্ষে, এবং সেখানেই বাজিমাত বাংলাদেশের। নাহিদ রানা কিংবা তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, সবার বোলিংই কিন্তু চমৎকার ছিল। যদিও পাকিস্তান মাত্র 30 ওভার 4 বল ব্যাটিং করতে পেরেছে, এরপরেও আরও 19 ওভারের মতো বাকি ছিল। সেই জায়গায় বাংলাদেশ তো আরও চমৎকার বোলিংয়ের শৈলী দেখাতে পারত, কিন্তু এর আগেই তো পাকিস্তান টিম অল আউট হয়ে যায়। তবে এই জায়গায় হচ্ছে ওই যে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ সেলফিশ নাকি যে বলেছিলাম, এই জায়গায় আসল চাবিকাঠি। কেননা 30 ওভার যখন একটা দল বোলিং করে, এবং সেইখানে আপনার 5-6জন বোলার তো থাকবেনই, বোলিং করবেন। কিন্তু কল্পনা করেন তো, একজন বোলার তিনি একাই 10 ওভার করেছেন। আমি ক্যাপ্টেন, আমি যা খুশি করতে পারবো। ব্যাট আমার, বল আমার। আমি আগে বোলিং করব, আমি আগে ব্যাটিং করব, না হলে খেলা বন্ধ। আমি ব্যাট বল নিয়ে চলে যাব। পাড়ার ক্রিকেটে এই রকমের দৃশ্য আমরা তো প্রায়শই দেখে আসছি, এবং এটা আমাদের সাথেও হয়েছে, আপনার সাথেও নিশ্চয়ই হয়েছে। সেই আচরণটা আপনি কি ন্যাশনাল টিমে পর্যন্ত দেখাতে পারেন? মেহেদী হাসান মিরাজ কোয়াবের এক সংবাদ সম্মেলনে তাকে আটকা নাজমুল হোসেন শান্ত এভাবেও বলেছিলেন, তিনি যে বাচ্চা সুলভ আচরণ করেন, সেটা প্রত্যেকটা বার আমরা দেখে এসেছি মিডিয়ার সামনে কিংবা মাঠের পারফরমেন্সে। সব জায়গায় ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ ছেলেদের মতো আচরণ করেন। রিশাদ হোসেন মাত্র 2 ওভার বোলিং করেছেন, একজন লেগ স্পিনার, সে 2 ওভার বোলিং করেছেন। কিংবা মুস্তাফিজ 4 ওভারের মতো বোলিং করেছেন। তাসকিন আহমেদ
তাদেরও বোলিং বাকি ছিল। তবে সব আলোচনা এক পাশে থাক, নাহিদ রানার রেকর্ডটা করতে পারেননি, তিনি আরও 2টা উইকেট পেতেন কিংবা আরও একটা উইকেট অন্তত পেতেন। যেহেতু এই ম্যাচে সবচেয়ে ডেডলি বলার ছিলেন নাহিদ রানা, তাকেই তো সুযোগটা করে দেওয়া উচিত ছিল রেকর্ড বুকে নাম লেখানোর, কিন্তু সেটা তো দেওয়া হয়নি। তবে সেই আলোচনাটা এক পাশে রাখি, যেহেতু মেহেদী হাসান মিরাজ একজন স্পিনার এবং একজন স্পিনার 10 ওভারের কোটা পূর্ণ করলেন, সেখানে তো আপনার এই দলে আরও একজন লেগ স্পিনার রয়েছে, তাকে কেন মাত্র 2 ওভার বোলিং করানো হলো? মেহেদী হাসান মিরাজ সেলফিশ, এই আলোচনা আমরা এর আগেও অনেকগুলো ভিডিওতে করেছিলাম এবং সেই প্রমাণটা তিনি এই ম্যাচে এসেও দিলেন। কোয়াবের যেই বিতর্কিত সংবাদ সম্মেলন, ওই সব আলোচনা আমরা এক সাইডে রেখে এখন যেহেতু তিনি ক্যাপ্টেন, দলের প্রতি তার দায়িত্ববোধ কিংবা দলকে নিয়ে তিনি কি করতে চান, কি করবেন, ভবিষ্যতে এই দলটা ওডিআইতে কোন পজিশনে যাবে, সেই আলোচনাই তো এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওই জায়গাটাতে আপনার টিম কম্বিনেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় একটা দলের পারফরমেন্সের ক্ষেত্রে। এখানে একজন ব্যাটসম্যানই যদি 200 রানও করে, বাকি সবাই মিলে 50 রানে অল আউট হয়ে যায়, ওই দলটা ওই ওডিআই ম্যাচটা জয় করার মতো সামর্থ্য আসলে অবিস্মরণীয় কিছু না করলে রাখে না। সেই জায়গায় আপনার টিম পারফরমেন্স, টিম কম্বিনেশন, আরেকজনকে বক ডাউন করে দেওয়া, রিশাদ হোসেন এই ম্যাচে অ্যাটলিস্ট 5টা ওভার বোলিং করার সুযোগ পাওয়ার যোগ্য। কেননা মেহেদী হাসান মিরাজ ধরে নিলাম তিনি 7 ওভার বোলিং করেছেন, যেহেতু নাহিদ রানা করেছেন কিংবা তাসকিন আহমেদরা করেছেন 7 ওভার বোলিং, ওই জায়গায় আপনিও করতেন, তবে রিশাদ হোসেনকে অ্যাটলিস্ট 5টা ওভার বোলিং করার সুযোগটা দিতেন। তবে আমার মনে হয় ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের ভবিষ্যতে এই জায়গা থেকে বেরিয়ে না আসলে টিম কম্বিনেশন নষ্ট হবে। সেক্ষেত্রে আমার মনে হয় তার ওই নিজেকে শোধরানোটাই এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি। তবে বাংলাদেশ প্রথম ওডিআই জিতে এই জায়গায় এগিয়ে রয়েছে এবং পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানকে আশা করা যায় হোয়াইট ওয়াশ করতে পারবে। আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।